দারুণ ভালোবাসার গল্প প্রেম জল পর্ব ৫। এত দীর্ঘ পথ বাড়ি ফেরার পর রাতে কেউ আর কথা বাড়ায়নি। সবাই নিঃশব্দে নিজেদের রুমে চলে যায়। রনি, রাহি আর অমিত তিনজনে আলাদা রুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর জাহানারা বিবি আজরিনকে নিয়ে অমিতের রুমের সামনে এসে দাঁড়ায়। রুমে ঢুকে দেখে অমিত নেই। জাহানারা বিবি ওয়াশরুমের দিকে তাকিয়ে বলেন, অমিত ওয়াশরুমে আছে। আজ থেকে এটা তোমার রুম। অমিতের সব কিছুর উপর তোমার সমান অধিকার। এই রুমটা আজ থেকে শুধু অমিতের একার না, অর্ধেক এখন থেকে তোমার। নিজের মতো করে গুছিয়ে নিও। এত দূর থেকে এসেছো, নিশ্চয়ই খুব ক্লান্ত। আমি যাচ্ছি, তোমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। জাহানারা বিবি চলে গেলেন। আজরিন ধীরে ধীরে রুমটা ঘুরে দেখতে থাকে। কয়েকটা বেশ বড়, তবে অগোছালো, যে কেউ কখনো কাউকে ঢুকতে দেয় না। এখানে দেয়ালে টাঙানো ছবিগুলোর দিকে তাকায় আজরিন। অমিতের বন্ধুবান্ধব, ভার্সিটির মুহূর্ত, ফুটবল খেলার দৃশ্য, আরও দেখে অমিতের ছোটবেলার ছবি, যেখানে অমিতকে একেবারে পুতুলের মতো দেখাচ্ছে। রুমের এক কোণে সাজানো রয়েছে অনেকগুলো ট্রফি। আজরিন ছবিগুলো দেখছে, তখনই হঠাৎ অমিত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কোমরে শুধু একটা সাদা টাওয়াল পেঁচানো। সে বুঝতে পারেনি রুমে কেউ আছে, কিন্তু আজরিন চোখ পড়তে সে চমকে ওঠে, চেঁচিয়ে চোখ হাত দিয়ে ঢেকে ফেলে। আজরিন তখন দেখে, বিস্ময়ে হা হয়ে যায় অমিত। বিরক্ত গলায় বলে ওঠে, তুমি এখানে আমার রুমে কি করছো তুমি? আজরিন লজ্জামাখা কণ্ঠে মিষ্টি করে বলে, সরি, মা আমায় এখানে এনেছে। আমি বুঝতে পারিনি আপনি এই অবস্থায় বের হবেন। মা এনেছে, এটা তো আমার রুম। আমি চাইলে যে কোনোভাবেই বের হতে পারি, তাই না? কিন্তু তুমি এখানে বললাম না, মা নিয়ে এসেছে, বলেছে আজ থেকে আমায় এই রুমে থাকতে। রুমটার অর্ধেক অধিকার আমার। তোমায় আমার রুমে থাকতে হবে কেন? বাড়িতে তো আরও রুম খালি আছে, সেখানে থেকে একটায় না একটায় থাকতেই পারো। কারণ আমি আপনার স্ত্রী, তাই আমাকে এই রুমটাতেই থাকতে হবে। ও, তুমি তো আবার আমার বউ। ইউ নো হোয়াট, মাঝে মাঝে আমি ভুলেই যাই যে তোমার বিয়ে করেছি। শোনো মেয়ে, আমার রুমে থাকবে আমার নিয়মে, আর আমার কোনো জিনিসে হাত দেওয়ার চেষ্টাও করবে না। আজরিন হালকা কাপা গলায় বলে, আচ্ছা, আপনি যেমন বলবেন। এখন অন্তত পোশাক পরুন, বাকি কথা পরে বলবেন। অমিত বলল, এখন চোখ খোলো। আজরিন অমিতের কথায় চোখ খোলে। তারপর সে চুপচাপ নিজের লাগেজ থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল শেষ করে বের হয়ে তাকিয়ে দেখে অমিত পাশ ফিরে বালিশ জড়িয়ে শুয়ে আছে। আজরিন ধীর স্বরে বলে, ঘুমিয়েছেন? অমিত মাথা ঘুরিয়ে আজরিনের পানে তাকায়, বলে, কেন, কি হয়েছে? আপনার কাছে আরেকটা কমফোর্টার আছে? যদি রাতে ঠান্ডা লাগে, আর ভুল করে যদি আপনার কম্পিউটারের ভিতরে চলে যাই আমি? আছে, বলে আলমারির উপরের তাকটায় দেখো। আজরিন অমিতের কথা মতো গিয়ে আলমারি খুলে তারপর কমফোর্টারটা নামানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে উপরের তাক থেকে কিছুতেই নামাতে পারে না। তার চেষ্টা দেখে অবশেষে অমিত উঠে আসে, নীরবে দাঁড়ায় ঠিক আজরিনের পিছনে, হাত বাড়িয়ে কম্পিউটারটা নামাতে যায়। হঠাৎ অমিতের কাছাকাছি অবস্থানে আজরিনের শরীরটা শিউরে ওঠে। অজানা এক অনুভূতিতে ভারী হয়ে আসে তার নিঃশ্বাস। কম্পিউটারটা নামানোর সময় সেটা খুলে পড়ে যায় দুজনের মাথার উপর। মুহূর্তে যেন আটকে যায়, চুপচাপ দ্রুত সরে আসে, চুলগুলো এলোমেলো হয়ে যায়, তার মুখে খানিক ঢেকে ফেলে। অমিত হেসে ফেলে। এমন অভিব্যক্তি দেখে আজরিন চমকে তাকিয়ে থাকে। এটা প্রথম আজ সে অমিতকে হাসতে দেখছে। আপনি হাসছেন? নিজেকে একবার আয়নায় দেখো, ঠান্ডা গলায় বলে ওঠে অমিত। আয়নার সামনে গিয়ে আজরিন চুলগুলো ঠিক করে, নিজের মুখে তাকায়। তারপর ফিসফিস করে বলে, আমাকে কি দেখতে জোকারের মতো লাগছে? কিন্তু সব কিছুই তো ঠিক হয়ে আছে। কেন আর আমায় বা আয়নায় দেখতে বললেন কেন? তারপর ধীর পায়ে এসে নিজেকে বলে, হাসিটা যেটার জন্যই হোক, ব্যাপারটা হলো উনি হাসলেন, আর হাসির কারণ আমি। এইভাবেই শান্ত মনে বিছানায় চলে যায় আজরিন। ঘরের নিস্তব্ধতায় অদ্ভুত এক কোমলতা ছড়িয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে আজরিন নিচে রান্নাঘরের দিকে চলে যায়। ওইখানে জাহানারা বিবি আর সুমাইয়া মিলে নাস্তা তৈরি করছে সকালের জন্য। জাহানারা বিবি এক নজর আজরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, অমিত উঠেছে? আজরিন মাথা নাড়িয়ে বলে, না মা, উনি এখনো ঘুমাচ্ছে। জাহানারা বিবি কপালে ভাঁজ পড়ে, এখনো ঘুমাচ্ছে? আজ থেকে তো ওর ভার্সিটি। যাবে না নাকি? আমি জানতাম না মা, আপনি চাইলে ডেকে দিই। একটু গিয়ে ডাকো তো মা, নাস্তা রেডি হয়ে গেছে। আজরিন পা ফেলতে ফেলতে উপরে উঠে যায়।
ঘরের দরজার কাছে গিয়ে নরম গলায় বলে, শুনছেন? মা বলল আজ নাকি আপনার ভার্সিটি আছে। ঘুম চোখে জবাব দেয়, তুমি যাও, আমি উঠছি। তাড়াতাড়ি উঠুন বলে আজরিন রুম থেকে বের হয়ে নিচে নামার জন্য। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে অমিত নিচে আসে। টেবিলে সবাই খেতে বসে। ওরা আসতেই নাস্তা শুরু করা হয়। আজ তোর ভার্সিটি কয়টায় ক্লাস? 10টায় ক্লাস আব্বু। কেন? কিছু হয়েছে? কিছু দরকার? তোমার শ্বশুর ফোন দিয়েছিল 5 মাস পর বৌমার ভার্সিটির অ্যাডমিশন। আমি ভাবছি ওকে ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি করাবো। তুই আর রনি তো ইউনিট থেকে পরীক্ষা দিয়েছিলি। তোরাও আজরিনাকে একটু সময় দিবি। আর তুই তো শিক্ষক, তোর থেকে ভালো গাইড আর কে দিতে পারবে? একটু থেমে তিনি বলেন, তবে শুধু তোরা হলে চলবে না, কোচিংও লাগবে, কারণ এটা অ্যাডমিশন টেস্ট আর আমি কোনো রিস্ক নিতে চাই না। অমিত পরে জবাব দেয়, ভালোই তো, তুমি যা ভালো মনে করো। আসাদ শিকদার একটু হেসে বলেন, আজরিন তোর স্ত্রী, তোর তো মতামত থাকা উচিত। তোমার মতামতই আমার মতামত। তাহলে আজ ভার্সিটি থেকে ফিরে ওকে ভর্তি করিয়ে নিয়ে আসিস। অমিত চোখ একটু বড় করে বলে, আমি নিয়ে যাব। হ্যাঁ, তোকে সবাই চেনে, তুই গেলে ওর শিক্ষকরা ভালোভাবে ওর খেয়াল রাখবে। অমিত মৃদু স্বরে বলে, আমি দেখছি পারি কি না, ভার্সিটির পরে জানাবো। নাস্তা শেষে সবাই চলে যায়। অমিত উপরে উঠে প্রস্তুতি নিতে থাকে। আজরিন এক সময় সুরাইয়াকে জিজ্ঞাসা করে, আপু, সবাইকে তো দেখলাম, দাদি উনি কোথায়? সুরাইয়া হেসে বলে, উনি এখন ঢাকায় ছোট চাচুর বাসায়, অনেক বছর যায়নি তো। আমরা ওই দিন ঢাকা থেকে ফেরার সময় এবার চাচ্চু জোর করে বলেছেন চট্টগ্রামে যাওয়ার আগে যেন ঢাকায় ওনার বাসায় যায়। তাই দাদি না করতে পারেনি। কবে ফিরবেন সঠিক বলতে পারি না, মাস ঘুরতে পারে, হয়তো বছরও। অমিত ভার্সিটি থেকে রনিকে ফোন করে, কিরে কোথায় আছিস? অফিসেই আছি। কেন ভাইয়া? আজ সকালবেলা বাবা বলল মেয়েটাকে কোচিংয়ে ভর্তি করাতে। রনি বিরক্ত হয়ে বলে, নামটা বলো। ও মেয়েটা না, বলে ওর নাম আজরিন। আর হ্যাঁ, সে তোমার স্ত্রী, সম্মান করে ডাকলে ক্ষতি নেই। অমিত রনিকে বলল, ওসব কথা বাদ রাখ, আমি চাই তুই ওকে কোচিংয়ে নিয়ে যা। আমি কেন? অমিত বলল, ওখানকার শিক্ষকরা আমাকে চেনেন, আমি গেলে অনেক প্রশ্ন করবে। আমি চাই না কেউ জানুক মেয়েটা আমার স্ত্রী। একদিন তো সবাই জানবেই সত্যিটা, কতদিন লুকিয়ে রাখবে? হয়তো জানবে, কিন্তু এখন নয়। আমি চাই না পুরো শহর জানুক, আর বাবা গেলে পুরো শহর জানবেন। ঠিক আছে, তবে আমায় যদি কেউ জিজ্ঞাসা করে আজরিন কে, বলবি তোর বোন। অমিত একটু ভেবে উত্তর দেয়। রনি কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে। অমিত জাহানারা বিবিকে ফোন করে বলে, আজরিনকে তৈরি হয়ে থাকতে বলো, রনি ওকে বাসা থেকে নিয়ে যাবে। জাহানারা বিবি বললেন, কাকে কি বলছিস? তোর বইয়ের কোচিংয়ে ভর্তি করার কথা বলিসনি? রনি নিয়ে যাবে মানে? তুই যাবি না? আমি যাব, কিন্তু ওকে বাসা থেকে আনতে গেলে দেরি হয়ে যাবে। তাই রনিকে বলেছি ও নিয়ে যেতে। আমি গাড়িতে উঠব পরে, আমরা একসাথে গিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আজরিনকে বলে দিচ্ছি। অমিত যা বলেছিল তা জাহানারা বিবি এসে জানালেন আজরিনকে। তখন ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই। আজরিন সময় মতো রেডি হয়ে রনি আসার অপেক্ষা করছে। আজ প্রথমবার অমিতের সঙ্গে কোথাও যাবে, এমন ভাবনায় সে হালকা একটু মেকআপ করে নেয়। ভিতরে ভিতরে এক অদ্ভুত উত্তেজনা। কিছুক্ষণ পর রনি এসে হাজির হয় অমিতের নির্দেশ মতো আজরিনকে নিতে। জাহানারা বিবি ও সুরাইয়াকে বলে রনির সঙ্গে বেরিয়ে পড়ে। গাড়িতে ওঠার সময় রনি আজরিনকে পাশের সিটে বসতে বলে। আজরিন মৃদু স্বরে বলে, আমি পিছনে বসি। অমিত ভাইয়া তাহলে কই বসবে? আজরিনের কথায় রনি হেসে দেয়। আজরিন প্রশ্ন করল, ভাইয়া? হাসলেন কেন? তুমি অমিত ভাইয়াকে ভাইয়া বলছো, সেটা শুনে হাসলাম। উঠে পড়ো গাড়িতে। মাঝ রাস্তায় রনি গাড়ি থামিয়ে অমিতকে উঠিয়ে নেয়। দীর্ঘ পথ পেরিয়ে তারা কোচিং সেন্টারের কাছাকাছি চলে এসেছে। কোচিং সেন্টারের কাছে পৌঁছালে রনি গাড়ি থামায়। অমিত হালকা ক্লান্ত কণ্ঠে বলে, আজ সারাদিন অনেক কিছু সামলাতে হয়েছে, ক্লাস, কাজ সব মিলিয়ে শরীরটা ভালো লাগছে না। তুমি রনির সঙ্গে গিয়ে কোচিং সেন্টারে ভর্তি হয়ে এসো। আমি গাড়িতেই একটু বিশ্রাম নিচ্ছি। আপনি বিশ্রাম নিন। শরীর যদি এতটাই খারাপ হয় তাহলে বলতেন, আমরা কালকে আসতাম। সমস্যা কি? আজই তো আর দরকার ছিল না। অমিত বলে, না, এতটা খারাপ না, তুমি যাও কোচিং সেন্টারে, এখান থেকে কাছে, গাড়ি ওদিকে যাবে না, তাই এখানে দাঁড় করানো হয়েছে। অমিতের কথায় আজরিন যেতে একটু না চাইলেও বাধ্য হয়ে রনির সঙ্গে বেরিয়ে পড়ে। বারবার পিছনে তাকায়। অমিতকে গাড়িতে রেখে আসায় তার মন মানতে পারছে না। আজরিন কোচিং সেন্টারে পৌঁছে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। অধিকাংশ টিচাররাই রনিকে চেনে অমিতের খালাতো ভাই হিসেবে।
অফিস ভর্তি আজরিন সম্পর্কে জানতে চায়। রনি বলে, আমার ছোট বোন। এই কথায় আজরিনের মুখে একরকম প্রশান্তির ছায়া ছেলে গেল। রনির মুখে ছোট বোন শুনে তার মনে পড়ে যায় মাহতাব ভাইয়ার কথা। কি এক অজানা শূন্যতা তার হৃদয়ে গেঁথে থাকে। অন্যদিকে আজরিনের ফিরতে দেরি দেখে অমিত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সে সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অমিতের কলেজ জীবনের এক পুরনো বন্ধু, নাম রাহাত। সে অমিতকে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে ওঠে। অমিত এপাশ থেকে ওপাশ করে রাহাতের পানে তাকায়। তারপর রাহাত অমিতের কাছে আসলে তারা অনেকক্ষণ আলাপ আলোচনা শুরু করে। অনেক কথার পর এক পর্যায়ে জিজ্ঞাসা করে, তুই এখানে কি করছিস? অমিত কিছুটা সময় নিয়ে দ্বিধায় উত্তর দেয়, আসলে রনির ছোট বোনকে এবার অ্যাডমিশনে ভর্তি দিবে করাতে এসেছি, তাই সাথে আসলাম। রাহাত অবাক হয়ে বলে, আরে আমার বোনও তো এখানেই ভর্তি করিয়েছি। আমার বোন গ ইউনিট। রনির বোন কোন ইউনিট থেকে পরীক্ষা দিবে? রনির বোনও গ ইউনিটেই দিবে। ভালোই, ওদের একজনকে আরেকজনের সাথে আলাপ করিয়ে দেব। এভাবে তাদের মধ্যে কথা চলতে থাকে। অমিতের জন্য আজরিনের ভীষণ চিন্তা হচ্ছে। উনি এখন কি করছেন, কেমন আছে? এক পর্যায়ে সে নিচু গলায় রনিকে বলল, ভাইয়া এখন আসুন না, অন্য একদিন এসে কথা বলবেন। রনি বুঝতে পারে ওর ভিতর কি চলছে, তাই আর শিক্ষকদের সাথে কথা না বাড়িয়ে তারা বেরিয়ে আসে। তাদের ফেরার পথে আজরিন হঠাৎ বলে ওঠে, ধন্যবাদ। রনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কেন? আজরিন বলে, এই যে সবাইকে আপনি বললেন আমি আপনার ছোট বোন, সেই মুহূর্তে মনে হলো মাহতাব ভাইয়া আমার পাশে আছেন। পরিস্থিতি এমন না হলে হয়তো আজ সত্যি ভাইয়া থাকতেন। এই কথার রনির মনে হাহাকার জাগায়। আহারে, মেয়েটা জানে না তার স্বামী তাকে স্ত্রী পরিচয় দিতে চায় না, তাই আজ তার বড় ভাই শাস্তে হলো। রনি বলে, তাহলে এখন থেকে তুমি আমায় তুমি বলো, আমিও তোমায় তুই বলি। এই সম্পর্ক হলে তবেই তো সবাই ভাই বোনের সম্পর্কটা সত্যি হবে। আজরিন মুচকি হেসে অনুমতি জানায়। 5 মিনিটের রাস্তা হেঁটে তারা গাড়ির কাছে এসে দেখে অমিত একটা ছেলের সাথে গল্প করছে, পরিচিত কারোর সাথে কথা বলছে। তারপর আজরিনের পানে তাকিয়ে বলে, তাহলে রনিও হচ্ছে তোমার ছোট বোন? রাহাতের কথায় আজরিনের মুখে হালকা বিষাদ। রাহাত হাসি মুখে বলে ওঠে, ভালো আছো? আজরিন মৃদু স্বরে বলছে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমার বোনও তোমার বয়সী, তোমার সাথে অ্যাডমিশন দিবে। এইবার এই কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, তোমার ইউনিটেই। আশা করি খুব তাড়াতাড়ি পরিচয় হবে। রাহাতের কথায় আজরিন মলিন হাসে। এরপর রাহাত রনিকে উদ্দেশ্য করে বলে, তোর বোন তো খুব মিষ্টি করে কথা বলে রে, দেখতেও চমৎকার। তোদের চেহারার কোনো মিল নাই। রনি হেসে বলে, আহারে, আমি কি দেখতে খারাপ? আর আমার বোন মিষ্টি করে কথা বলে কিভাবে বুঝলে? ও তো দুটো বাক্য কথাও বলল না। রাত হেসে ওঠে, সাথে সাথে রনির কাঁধে হাত রেখে মজা করে বলে, তোর বোনকে আমার ছোট ভাইয়ের বউ বানিয়ে নেব। এই কথা শুনে রনির মুখ সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়, হয়তো একটু আগে গড়ে ওঠা সম্পর্কটার টানে। সে বলে ওঠে, তোমার বোনও আমার বোনের বয়সী, বললে না ওকে আমার কাছে বিয়ে দিবে? তারপর ভাববো তোমার ভাইয়ের জন্য আমার বোন ঠিক কিনা। রাহাত রনিকে 2 কাঁধে দুটো থাবা দিয়ে বলে, দূর বেটা, মজা করছিলাম। রনি জোকারের মতো হেসে বলে, আমিও মজা করছি। এরপর আজরিনকে উদ্দেশ্য করে বলে, চল বোন, গাড়িতে বসবি। আজরিন গাড়িতে উঠে পড়ে, কিন্তু রাহাতের কথায় অমিতের কোনো প্রতিক্রিয়া না দেখে আজরিনের ভিতর ঝড় বয়ে যায়। উনি কিছু বললেন না কেন? একটা কথাও না? ছেলেটা আমাকে নিজের ভাইয়ের বউ করবে বলেছে, তাও উনি কিছু বললেন না? এটাও না যে আমি তার স্ত্রী? আনমনা ভেবে সময় পার করে আজরিন। অমিতের এই কাজে ভেঙে পড়ে, নিজের মনকে সামলানোর জন্য ভাবে হয়তো উনি ঠিক সময়ে কিছু বলতে পারেনি। এমনও তো হতে পারে কথায় কথায় ওনার সুযোগ হয়ে ওঠেনি। এভাবে নানা অজুহাতে আজরিন নিজেকে শান্ত করায় চেষ্টা করে। অনেক সময় পর আজরিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আজরিনের চেহারা দেখে আর বোঝার বাকি থাকে না যে মেয়েটা এতক্ষণ ওয়াশরুমে কেঁদেছে। সাথে এটাও বুঝে যায় মেয়েটার কান্নার কারণ হয়তো কোথাও না কোথাও সে। তবুও নিজের ইগোর কাছে সে হার মানে না, এমন ভাব করে যেন তার চোখে কিছুই ধরা পড়েনি। আজ আজরিনের কোচিংয়ের প্রথম দিন। অমিত সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত ভার্সিটির ক্লাস নিয়ে বাসায় ফিরে এসেছে মাত্র। জাহানারা বিবি ছেলেকে উদ্দেশ্য করে বলল, তুই তো আজ সারাদিন বাড়িতেই আছিস। আজ আজরিনের কোচিংয়ের প্রথম দিন, তুই ওকে দিয়ে আস না। মায়ের আদেশ অমিত অগ্রাহ্য করতে পারে না। মায়ের কথায় হালকা বিরক্ত হলেও সে কিছু না বলে মাথা ঝাঁকায়। তবে মনে মনে ভাবে, আমি যদি নিজের গাড়ি বা বাইকে করে মেয়েটাকে কোচিংয়ে দিয়ে আসি, কেউ না কেউ তো আমায় চিনে ফেলবে।
অমিতের এই যুক্তির ভাবনায় সে রনির কাছ থেকে বাইক চেয়ে নেয় আজরিনকে কোচিংয়ে পৌঁছে দেওয়ার জন্য। আজরিন তার রুমে বসে পড়ার টেবিলে পড়ছে। অমিত ভিতরে আসলে গম্ভীর স্বরে আজরিনকে বলে, তুমি রেডি হয়ে থেকো, মা বলেছে আজ যাতে তোমাকে আমি কোচিংয়ে নিয়ে যাই। আজরিনের মনে যেন রঙিন প্রজাপতি উড়ে বেড়াতে শুরু করে। তার আজ কোচিংয়ের প্রথম দিন, আর অমিত আজ তাকে নিয়ে যাবে। এই ভাবনায় সে যেন সারা গায়ে এক অন্যরকম মধুর শিহরণ টের পায়। রোদ হলো, বাতাসটাও যেন অন্যরকম। অমিত গেটের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। অমিতের চোখ বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণ পর আজরিন বের হয়ে আসে। অমিতকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আজরিন খানিক অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা কি বাইকে করে যাব? অমিত একটু ঠোঁট বাঁকিয়ে বলে, দেখে কি তাই মনে হচ্ছে না? তোমার কি কোনো সমস্যা আছে? আজরিন মৃদু স্বরে বলে, না, সমস্যা কেন থাকবে? অমিত হেলমেট বাড়িয়ে দেয়, তাহলে এটা পরে নাও। হেলমেট পরে নিলেও আজরিন হেলমেটের বেল্টটা কিছুতেই লাগাতে পারছে না। বাইকের মিররে চোখ রাখতে অমিত সেটা দেখে আর মৃদুস্বরে বলে, না পারলে বলো, আমার সামনে এসে দাঁড়াও। আজরিন কিছু না বলে ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ায়। অমিত খুব কাছে থেকে এসে নিঃশব্দে বেলটা লাগিয়ে দেয়। মুহূর্তটা অদ্ভুত নিঃশব্দ, তবুও তাতে যেন অনেক কথা লুকানো। হেলমেটটা পরে আজরিন বাইকে উঠে বসে পড়ে চুপচাপ একটু দূরে। বাইক ছাড়ার আগে অমিত বলে, কাঁধে হাত রেখে বসো, হাত না রাখলে পড়ে যাবে। দ্বিধায় পড়ে ধীরে কাঁধে হাত রাখে। ভিতরটা কাঁপে, তবুও মুখে এক অপূর্ব শান্তি। বাইক চলছে আর বাইকের পিছনে বসে থাকা আজরিনের মনে হঠাৎ একটা গান বেজে ওঠে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? সে ভাবে আজ এই গানের প্রতিটি শব্দ তার হৃদয়ে সত্যি সত্যি বাজছে। কোচিং সেন্টারে পৌঁছে গেলে, ভিতরে গেলে কেউ চিনে ফেলবে বলে অমিত বলে, তাহলে তুমি যাও। আজরিন একটু থেমে জিজ্ঞাসা করে, আপনি কি করবেন? আমি বাসায় ফিরে যাব। আজরিন সংকোচ বোধ করে অমিতকে উদ্দেশ্য করে আবার বলে, তাহলে কোচিং শেষে আমি কিভাবে বাসায় ফিরব? আমি বাসায় গিয়ে রনিকে পাঠিয়ে দেব। কথাগুলো বলে এগিয়ে যায় আজরিন। হঠাৎ পেছন থেকে অমিতের ডাক বলে শোনে। আজরিন পিছনে তাকায়। অমিত বলে, এদিকে আসো। ধীরে ধীরে সে ফিরে আসে, বিনয়ের স্বরে বলে, আমার নাম আজরিন, আর যদি এই নামটা ভুলে যান তাহলে মিলা বলে ডাকতে পারেন। অমিত অপরাধী স্বরে বলে, সেটা না, শোনো, যেটা বলার জন্য ডেকেছিলাম। রনি যেহেতু কোচিং সেন্টারে তোমাকে ছোট বোন বলে পরিচয় দিয়েছে, তুমি বরং টিচার স্টুডেন্ট সবার কাছে সেই পরিচয়ে থেকো। দেখো, এখন যদি তুমি আলাদা অন্য পরিচয় দাও তাহলে ব্যাপারটা দৃষ্টিকটু লাগবে। আজরিন মাথা নিচু করে সম্মতি জানায়। ধীরে পা ফেলে কোচিং সেন্টারের পানে হেঁটে যায়। রনি ভাইয়া আমায় কোচিং সেন্টারে বোন বলে পরিচয় দিয়েছে। উনি জানলেন কিভাবে? আচ্ছা, উনি কি কোনোভাবে আমাকে স্ত্রীর পরিচয় দিতে চান না? একটু ভেবে আজরিন আবার নিজেকে বলে, হয়তো রনি ভাইয়াই বলেছে উনি যে আমার কোচিং সেন্টারে বোন বলে পরিচয় দিয়েছেন। কী সব ভাবছি আমি। হয়তো বিষয়টা এরকমই হবে। তবুও কেন যেন মনে হচ্ছে আজ এই ছোট্ট বোন পরিচয়ের আড়ালে অদৃশ্য কোনো প্রাচীর দাঁড়িয়ে আছে। এসব ভাবতে ভাবতে আজরিন ভিতরে ঢুকে পড়ে। অমিত তখনও দাঁড়িয়ে থাকে বাইকের পাশে, হেলমেটের ভেতরে মুখটা ঢাকা। কয়েক ঘন্টা পর কোচিং শেষে বেরিয়ে আসে আজরিন। দেখে রনি রাহাতের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রাহাতের মুখ স্পষ্ট দেখা গেলেও রনিকে পেছনে নজর পড়ে। গুটি গুটি পায়ে হেঁটে আসে। আজরিনের পানে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে বলে ওঠে রাহাত, ওই তো তোর বোন চলে আসছে। এই কথা শুনে পিছন ফিরে তাকায় অমিত। তখন আজরিন অবাক হয়ে দেখে যাকে সে এতক্ষণ রনি ভেবেছে সে আসলে অমিত। আজরিন কাছে এসে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, আপনি এখনো যাননি? অমিত বলে, চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি ভিতরে যাওয়ার পর ওর বোনকে নিয়ে আসে। কথা বলতে বলতে দেখি তোমারও বের হওয়ার সময় হয়ে গেছে। ভাবলাম তোমায় সঙ্গে করেই নিয়ে যায়। আজরিন মৃদু হেসে এবার রাহাতের পানে তাকিয়ে বলে, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ। কথাটা শেষ করে রাহাত সামনে তাকিয়ে বলে, এই তো আমার বোনও চলে এসেছে। মেয়েটি কাছে আসতে রাহাত ওর বোনকে বলে, কাল রাতে তোকে যে রনির বোনের কথা বলেছিলাম, এই সে। হাসি মাখা মুখে মেয়েটি হাত বাড়িয়ে দিয়ে বলে, হায়, আমি ঐশী। আজরিন হেসে উত্তর দেয়, আমি আজরিন হোসাইন। কিছুক্ষণ প্রাণবন্ত আলাপের পর ঐশী ব্যাগ থেকে মোবাইল বের করে আজরিনের নম্বর চায়। আজরিন হঠাৎ থমকে যায়নি। তার তো মোবাইল নেই। আজরিন বলে, আমার তো নতুন মোবাইল, নতুন সিম, তাই নাম্বারটা মুখস্থ নেই। তুমি বরং তোমার নাম্বারটা দাও, আমি লিখে নিচ্ছি।
ব্যাগ থেকে খাতা বের করে নম্বরটি লিখে নেয় আজরিন। বিদায় দিয়ে সবাই যার যার গন্তব্যে চলে যায়। কিছুটা রাস্তা যাওয়ার পর অমিত হঠাৎ কিছুটা চুপচাপ থেকে বলে, তুমি মেয়েটাকে মিথ্যা বললে কেন? তোমার তো ফোন নেই। আমি মিথ্যা বলিনি। আমি তো মায়ের বা সুরাইয়া আপুর মোবাইলের কথা বলেছি। ওনাদের মোবাইলে তো আমার কাছে নতুন, তাই বলেছি নতুন মোবাইল। ওনাদের নাম্বার আমার মুখস্থ নেই, তাই বলেছি নম্বর মুখস্থ নেই। মিথ্যা হলো কি করে? দরকার হলে ওনাদের মোবাইল থেকেই ফোন করব। আজরিনের যুক্তিতে অমিত নির্বাক। কিছু দূর যাওয়ার পর আজরিন খেয়াল করে রাস্তাটা বাসার দিকে না। আজরিন অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এটা তো বাসায় ফেরার রাস্তা না। একটু পর বড় একটি মার্কেটের সামনে থামে অমিত। আজরিনকে বলে, নেমে পড়ো। আজরিন বাইক থেকে নেমে চারপাশ একবার চোখ বুলিয়ে নেয় আর বলে, আমরা এখানে কেন আসলাম? অমিত কথা না বলে নিজের হেলমেটটা খুলে বাইকে রাখে, তারপর আবার আজরিনের হেলমেটটা খুলে বাইকে রাখে আর আজরিনকে বলে, আমার সাথে আসো। এটা বলে অমিত পাশে থাকা মোবাইলের বড় একটা শোরুমের ভিতরে আসে। আজরিনও তার পেছনে পেছনে আসে। আজরিন অমিতকে বলে, আমরা এখানে কেন আসলাম? মোবাইলের দোকানে মানুষ আর যাই হোক ঘুরতে আসে বলে আমার মনে হয় না। অমিতের দাম্ভিক প্রতিবাক্য। অমিতদের ভেতরে আসতে দেখে শোরুমের একটা ছেলে তাকে উদ্দেশ্য করে হাস্যময় মুখ নিয়ে বলে ওঠে, আরে ভাই, আপনি আসুন না, ভেতরে আসুন। ছেলেটির সাথে অমিত একটু কথা বলার পর ছেলেটি অমিতকে বলে, মোবাইল দেখতে এসেছেন? অমিত বলে, মোবাইল দেখতে না, কিনতে এসেছি। ছেলেটি হাসি দিয়ে বলে, ওই একই হলো। অমিত মোবাইল দেখতে ছিল। অমিত আজরিনকে বলে, দেখো কোন মোবাইলটা নিবে। আজরিন বিস্মিত হয়ে বলে, আমায় বলছেন? কেন, তুমি ছাড়া আর কেউ আছে এখানে? আপনি আমার জন্য মোবাইল কিনতে এখানে আসছেন? অমিত তার এই প্রশ্নে নীরব। তার উত্তরে আজরিন বুঝতে পারে তার জন্যই মোবাইল কিনতে এসেছে। আজরিন কথা না বাড়িয়ে বলে, আমার মোবাইল সম্পর্কে কোনো ধারণা নেই, আপনার ইচ্ছা মতো কিনে দিলেই হবে। ছেলেটি অমিতকে উদ্দেশ্য করে বলে, ভাই, আমি আপনাকে আগে থেকেই চিনি। আপনি যদি বলেন, আমি একটা ভালো দেখে মোবাইল আপনাকে দিচ্ছি, তবে প্রাইস হবে 70+। সমস্যা নাই, মোবাইল ভালো হওয়া নিয়ে কথা। তুমি মোবাইল দেখাও। এত দামি মোবাইল দিয়ে আমি কি করব? আমার এত দামি মোবাইল চাই না। অমিত আজরিনকে বলে, আমি মোবাইল কিনে দিতে এসেছি নিজের ইচ্ছায়। তোমার মতামত নিয়ে আমি এখানে আসি নাই। এখন নিশ্চয়ই মোবাইলের প্রাইস বেশি না কম হবে সেটাতেও তোমার মতামত নিব না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো। ছেলেটি মোবাইলটার 3টা কালেকশন বের করে, কালো, প্যাস্টেল, পাউডার ব্লু। অমিত 3টার থেকে একটা মোবাইল নিয়ে মোবাইলটার ক্যামেরা হাতে সব কিছু ভালোভাবে দেখে। মোবাইলটি তার ভালোই লাগে। তোমরা মেয়েরা তো সব কিছুতেই কালার খোঁজো, দেখো তোমার কাছে কোন কালারটা বেশি ভালো লাগে। আজরিন নীরব দর্শক হয়ে মোবাইলগুলো দেখে। প্যাস্টেল কালারটা অমিতকে দেখিয়ে বলে, মোবাইলটি কেনার সব রুলস শেষ করে তারা শোরুম থেকে বের হয়ে আসে। তখন আজরিনের নজরে পড়ে দূরে ফুচকার দোকান। ফুচকার দোকানটি দেখে আজরিন চিত্র চঞ্চল স্বরে বলে ওঠে, ফুচকার দোকান? আকস্মিক এভাবে বলাতে বিস্ময় হয়ে তাকায় অমিত। আজরিনের নজর পড়ে অমিতের দিকে, দেখে অমিত তার দিকে চেয়ে আছে। অমিতের চাহনিতে আজরিন চিত্র চঞ্চল চেহারাটা নিমিষে ফ্যাকাশে হয়ে যায়। তারা দুজনেই বাইকের কাছে চলে যায়। অমিত বাইকে উঠে আজরিনকে বলে, ফুচকা খাবে? চেহারায় হ্যাঁ বোধক ভঙ্গি থাকা সত্ত্বেও আজরিন মুখে বলে, না, এমনি বলেছি। অমিত বলছে, খেতে চাও? ওইদিকে ভালো একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খাওয়াবো। আজরিন জোরে বলে, না। অমিত বিস্ময়কর স্বরে বলে, না মানে? আমি খেলে এখান থেকেই খাবো, রেস্টুরেন্টে খেতে চাই না। এই রাস্তার পাশের দোকানটা থেকেই খাবে তুমি? জানো এই দোকানের খাবারগুলোতে কত মশলা ধুলোবালু মিশে থাকে? আপনি জানেন না তাহলে? এই সব ধুলোবালুর কণার কারণেই তো রাস্তার পাশের ফুচকার দোকানগুলো এত জনপ্রিয়। নামি দামি রেস্টুরেন্টের থেকে বিলাসিতার ছোঁয়া, আর রাস্তার পাশের ফুচকার দোকানগুলোতে থাকে মায়া, ভালোবাসার ছোঁয়া। খেলে আমি এখান থেকেই খাবো। অমিত বলে, পেট খারাপ হলে তখন বুঝবে, এখন ওঠো। আজরিন বাইকে উঠে বসে। অমিত ফুচকার দোকান থেকে কিছুটা দূরে বাইক থামায়। আজরিনকে বলে, যাও। আজরিন যাওয়ার সময় অমিতকে বলে, কত টাকার খাবো? আমি জানি কেমনে তুমি কতটুকু খাবে বা খেতে পারবে। আপনি খাবেন? তোমায় আমার দেখে মনে হয় আমি এসব খাই? আজরিন বিনয়ের স্বরে বলে, না, তবু জিজ্ঞাসা করলাম। এটা বলে আজরিন চলে যায়। অমিত বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল স্ক্রল করতে থাকে। মোবাইল স্ক্রল করার পাশাপাশি তার চোখে আজরিনের ফুচকা খাওয়া দেখে আর নিজেই নিজেকে বলে, কিভাবে খাচ্ছে দেখো।
এ তো দেখি বোনের পুরাই উল্টো। বোন তো নামি দামি রেস্টুরেন্ট ছাড়া কখনো কোথাও ডেটেও যেত না, আর এ কিভাবে রাস্তার ধুলোবালি মাখা খাবার খাচ্ছে, পেট খারাপ হলে তারপর বুঝবে। অনেকক্ষণ ধরে অমিত আজরিনের আনলিমিটেড ফুচকা খাওয়া দেখে, কিন্তু এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। আজ তোমার পেট খারাপ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সাথে ফুচকালার উদ্দেশ্য করে বলে, মামা কত হয়েছে? তারপর ওয়ালেট থেকে টাকা বের করে ফুচকা আলার হাতে দিয়ে দেয়। আজরিনকে হাত ধরে নিয়ে পা বাড়ায় বাইকের পানে, আর আজরিন বলতে থাকে, একটু পানি তো খেতে দিন। অমিত কোনো কথা না বলে আজরিনকে বাইকের কাছে এনে দাঁড় করায়। ক্ষুব্ধ সুরে বলে, ফুচকা খেয়েছো, কিছু বলি নাই। তুমি আবার এখানকার পানি খেতে চাচ্ছ? চুপচাপ এখানে দাঁড়াও। তুমি জানো এখানকার পানিতে কতটা জীবাণু থাকে? না জানি কোন খাল ডুবা ড্রেনের পানি দিয়ে এসব বানায়। আর এত ঝাল দিয়ে খেতে কে বলেছে? চেহারার অবস্থা দেখেছো? এখান থেকে এক পাও নড়বে না, আমি আসছি বলে আজরিনের হাতে মোবাইলের ব্যাগটা ধরিয়ে দিয়ে চলে যায় অমিত। একটু পর অমিত একটা দোকান থেকে বেরিয়ে আসে। হাতে তার একটি পানির বোতল আর ছোট্ট একটা দইয়ের হাঁড়ি। দইটা আজরিনের হাতে দিয়ে অমিত পানির বোতলের ক্যাপটা খুলে আজরিনকে খেতে দেয়। পানি খাওয়ার পর অমিত আজরিনকে বলে, এবার দইটা খেয়ে নাও, ঝালটা কিছুটা কমবে। আজরিন দই খেতে খেতে ভাবে, উনি আমায় নিয়ে এত ভাবেন, আমার জন্য পানি আর আমার পছন্দের দই আনলেন। ভাবতে ভাবতে সে দই খাওয়া শেষ করে ফেলে। অমিত আজরিনকে হেলমেট পরিয়ে দেয়, পরে নিজেও হেলমেট পরে নিয়ে আজরিনকে বাইকে উঠতে বলে। তারপর তারা বাসার উদ্দেশ্যে চলে যায়। আজরিন নিজেকে নিজেই বলে, সত্যি আজকের দিনটা কতই না ভালো কাটলো, সব কিছু যেন স্বপ্নের মতো। আজ সব ছিল, শুধু একগুচ্ছ গোলাপি ছিল না। রাতের দিকে অমিত নিজের কাছে থাকা অতিরিক্ত সিম কার্ড সহ আজরিনকে মোবাইলটি দিয়ে বলে, সব কিছু ঠিক করে নিও। আজরিন বিস্ময়কর দৃষ্টিতে অমিতের দিকে তাকিয়ে থেকে বলে, আমি কি ঠিক করব? আপনিই ঠিক করে দেন না। আজরিন যে তখন পড়ার টেবিলে পড়তে ছিল। অমিত জানে এই সময় মানুষটাকে কত পড়তে হয়, তাই অমিত আর কোনো কথা বাড়ালো না। বিছানায় চলে যায়। তারপর সেই সফটওয়্যারগুলো মোবাইলে ছিল না, সেগুলো ডাউনলোড করে নেয়। ফেসবুক ডাউনলোড করে জিজ্ঞাসা করে, তোমার ফোন নে আগের ফেসবুক আইডি আছে? আজরিন বলে, না, আমার কিছুই নেই, থাকবে কেমন করে? আমার তো মোবাইলই ছিল না। আম্মুর মোবাইল ধরতাম, তাই আম্মু অনেক বকা দিত। অমিত নিচু গলায় নিজেকে বলে, হ্যাঁ, থাকলেও আমায় বলবে। কিছু বললেন? অমিত বলে, না, বলতেছি নামটা কি যেন? আজরিন, আপনি চাইলে মীরা ডাকতে পারেন। আমার জন্য বলতেছি না, ফেসবুক আইডিতে নাম দিতে হবে। পুরো নাম বলো। সরি, আজরিন হোসেন। তারপর অমিত সব কিছু ঠিক করে আজরিনকে মোবাইলটি দিয়ে যায়। আজরিন হোয়াটসঅ্যাপে গিয়ে ঐশীর নাম্বার সেভ করে নেয়। ফেসবুকে না দেখে অমিত তার বিদেশি রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে রেখেছে। লাইফ ইজ বিউটিফুল। রিলেশনশিপ স্ট্যাটাস তার ভালো লাগেনি। ওই দিন রাতে ঐশীর সাথে আজরিনের হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ কথা হয়। এর পরের দিন থেকে আজরিন কোচিংয়ে যাওয়া আসার দিনগুলো খুবই ভালো যাচ্ছিল। কখনো রনি তাকে দিয়ে আসে, কখনো বা নিয়ে আসে। মাঝে মাঝে সে একাই যাওয়া আসা করে। ঐশীর সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে। আজরিন একাই কোচিং থেকে বাসায় ফিরে প্রতিদিন। সে কোচিং থেকে বাসায় ফিরে দেখতো অমিত ভার্সিটি থেকে চলে এসেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ল্যাপটপ নিয়ে বসে স্টুডেন্টের জন্য বিভিন্ন প্রজেক্ট তৈরি করত বা অফিসের কাজ করত। আজকে তার ভিন্ন। অমিতকে এসে কোথাও দেখতে পায় না সে। কাউকে বুঝতে না দিয়ে নিজে নিজে সারা বাড়ি অমিতকে খুঁজে নেয়, কিন্তু কোথাও অমিত নেই। একটা পর্যায়ে সে সাহস করে জাহানারা বিবির কাছে যায়, জিজ্ঞাসা করে অমিতের কথা। জাহানারা বিবি জানায় আজকে এখনো বাসায় আসেনি। আজরিন আর জাহানারা বিবিকে অমিতের কথা কখন আসবে বা কোথায় গেছে কিছুই না জেনে তা জিজ্ঞাসা করেনি। সে নিজের রুমে চলে আসে। অমিতের জন্য তার ভীষণ চিন্তা হচ্ছে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। নামাজ পড়ে নেয়, কিন্তু এখন পর্যন্ত সে অমিতের কোনো খোঁজ পায়নি। অমিত কই আছে, কেমন আছে, কিছুই জানে না। সে বারবার মোবাইলের দিকে তাকায় আর ভাবে, কেন সে অমিতের কাছ থেকে অমিতের মোবাইল নাম্বারটা রাখেনি। মোবাইল নাম্বারটা থাকলে সে তো এখন সাহস করে কল দিতে পারত। আজ অনেক দিন হয়ে গেল আজরিনের কাছে নিজের মোবাইল আছে। মোবাইল পাওয়ার পর সে পরিবারের সবার কাছ থেকে তাদের নাম্বারটা নিয়ে মোবাইলে সেভ করে, কিন্তু তার সাহস হয়নি অমিতের কাছ থেকে অমিতের মোবাইল নাম্বারটা নেওয়ার। ভাবতে থাকে আজকে অমিত বাসায় ফিরলে অমিতের কাছ থেকে সবার আগে অমিতের নাম্বারটা চেয়ে নিবে। ওনার নাম্বার তো চাইবে, এতে এত ভয় পাওয়ার কি আছে? একদম ভয় পাবে না। এদিকে অমিতের উপর ভীষণ অভিমান হচ্ছে। তার মনের কত ভাবনা। চিত্র বলে, আমার না হয় ওনার মোবাইল নাম্বারটা জানা নেই, কিন্তু ওনার তো আমার মোবাইল নাম্বারটা জানা। উনি কি চাইলে একবার কল দিতে পারতো না?
একবারও ভাবল না দেরিতে বাড়ি ফিরলে কেউ একজন চিন্তায় থাকতে পারে, সেটা উনি কি মানে নাকি? কে জানে উনি সারাদিন কিছু খেলো কি না খেলো। এত চিন্তার মাঝে এই কথা মাথায় আসেনি যে সে চাইলে রনিকে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারে। রনি ওনার ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু জানবে। নিচে সন্ধ্যার নাস্তা করতে না যাওয়ায় একটু পর সুরাইয়া তার রুমে নাস্তা দিয়ে আসে। আজরিন সুরাইয়াকে রুমে আসতে দেখে বিছানা থেকে নেমে বলে, আরে আপু তুমি আসো, ভিতরে আসো। তুমি যে আজকে নিচে নাস্তা করতে গেলে না, তাই আপু নাস্তা নিয়ে এসেছে। খিদা নাই তাই যাই নাই। খিদা না থাকলেও এখন যে খেতে হবে, আমি কষ্ট করে নিয়ে এসেছি, সেটার মূল্য দিতে হবে না? এটা বলে আজরিনের হাতে প্লেটটা ধরিয়ে দেয়। আজরিন সুরাইয়ার কাছ থেকে খাবারের প্লেটটা নিয়ে পড়ার টেবিলের উপর রেখে দেয়। তারপর দুজনে কিছুক্ষণ কথা বলার পর সুরাইয়া চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সুরাইয়া চলে যাওয়ার পানে আজরিন যে নির্বাক হয়ে দেখতে থাকে। আকস্মিক সে মনে সাহস এনে পিছন থেকে সুরাইয়াকে ডেকে বলে, আপু আজকে যে উনি এখনো বাসায় ফিরল না, কিছু কি জানো? সুরাইয়া বিস্ময় হয়ে পিছনে তাকায়। বলে, কে ভাই? মুখে না বলে মাথা নাড়িয়ে বলে, হুম। আজরিনের কাছে এসে হাস্যময় মুখে দীর্ঘস্বরে বলে, আচ্ছা তাহলে আমাদের ছোট ভাইয়ের বউয়ের মন ছোট্ট এখনো বাসায় না আসার কারণে খারাপ? তাই বুঝি আজকে সন্ধ্যায় নিচে নাস্তা করতে যায়নি? ফ্যাকাশে মুখ করে বলে, তা না। সুরাইয়া আজরিনকে সান্ত্বনা দিয়ে বলে, আরে আরে বোকা, তুমি চিন্তা করো না। অমিত প্রায়ই সময় এরকম দেরি করে বাসায় ফেরে। আরে ও মাঝে মাঝে ভার্সিটি থেকে বাসায় না এসে বাবার কোম্পানিতে কাজে যায়। চিন্তা হলে তুমি কল দাও। এটা বলার পর সুরাইয়া আবারও উদ্বিগ্ন চেহারায় উচ্চ স্বরে বলে, না না না, ভাইয়াকে কল দিও না, ও মিটিংয়ে থাকতে পারে। তাছাড়া তো ভাই আবার এমনিতেও কোম্পানিতে যায় না। এক কাজ করো, তুমি বরং রনিকে কল দাও। আজরিন বলে, না থাক, সমস্যা নাই, আমি তো এমনি জানতে চেয়েছি। একটু পর সুরাইয়া চলে যায়। আজরিন পড়তে বসে যায়, কিন্তু পড়াতে তার কিছুতেই মন বসছে না। শুধু চিন্তা হচ্ছে উনি কেমন আছে, কি হলো। এদিকে অমিত রনি অফিসের মিটিং শেষ করে মিটিং রুম থেকে বের হয়েছে। রনি অমিতকে উদ্দেশ্য করে বলে, ভাই এখন কি করবে? মিটিং তো শেষ। তা কি আর করব, বাসায় চলে যাব। বাড়ি চলে যাবে, একটু রেস্ট নিয়ে না হয় পরে যাও আমার সাথে, এখন আমার কেবিনে আসো, তারপর না হয় বাড়িতে যাবে। অমিত রনির কথা মতো রনির কেবিনে চলে যায়। কিছুক্ষণ দুজন কথা বলার পর অমিতকে বলে, তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এটা বলে রনি ওয়াশরুমে চলে যায়। রনি ওয়াশরুমে যাওয়ার পর অমিত বসে মোবাইল স্ক্রোল করতে থাকে। একটু পর হঠাৎ রনির মোবাইলে একটা কল আসে। মোবাইলটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছে। কে কল দিচ্ছে দেখার জন্য অমিত মোবাইলটা হাতে নেয়। দেখে নম্বরটা বোন দিয়ে সেভ করা। নম্বরের পানে চোখ যেতে অমিত দেখতে পায় এটা তার ওই আগের নম্বরটা আজরিনকে দিয়েছে। এভাবে অনবরত মোবাইল রিং হচ্ছে শুনতে পেয়ে রনি ওয়াশরুম থেকে অমিতকে উদ্দেশ্য করে ডেকে বলে, ভাইকে কল দিচ্ছে, একটু দেখো তো। অমিত পাশ থেকে বলে, তোর পাতানো বোন কল দিচ্ছে। পাতানো বোন? তারপর একটু ভেবে বলে, ও আজরিন, একটু কলটা ধরো না, কি বলতে চায় শোনো। অমিত বিরক্ত স্বর নিয়ে বলে, পারতাম না। আরে ধরো না, হয়তো কোনো দরকারি কল দিতে পারে। অমিত রনির কথা মতো রিকোয়েস্টে পর অমিত যেয়ে কলটা রিসিভ করে। মোবাইলের ওপাশ থেকে কাঁপা কাঁপা স্বরে আজরিন বলে, ভাইয়া। অমিত বলে, হুম। তুমি কি অফিসে? হুম। তুমি কি ব্যস্ত আছো? না। মোবাইলের ওপাশ থেকে এরকম হুম না শব্দ শুনে আজরিনের বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগে। একটা কথা বলি, হুম। বলছি যে অমিত ভাইয়া যে এখনো বাসায় ফেরেনি, অফিসে আছে। আজরিনের এই কথার মধ্যে রনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অমিত রনির পানে মোবাইল বাড়িয়ে দেয়। রনি অমিতকে চোখের ইশারা করে জিজ্ঞেস করে, কি বলবে? অমিত তিক্ততার স্বরে বলে, জানি না, তুমি শুনে নাও। রনি মোবাইলটা অমিতের হাত থেকে নিয়ে মোবাইলটা লাউড স্পিকারে দেয়। আজরিনকে জিজ্ঞাসা করে, হ্যাঁ আমার, কি যেন বলতেছিলি? আবার বল, এতক্ষণ শুনতে পাইনি। বলতেছি যে অমিত ভাইয়া যে এখনো বাড়ি ফেরেনি। উনি কি অফিসে? কেন, কি হয়েছে? অফিসেই তো আছে। না কিছু হয় নাই, এখন অনেক দেরি হয়ে গেছে তো বাসায় আসেনি, তাই জিজ্ঞাসা করলাম। হ্যালো, ভাইয়ের জন্য কি চিন্তা হচ্ছে? ভাইয়ের কাছে দিব, কথা বলবি? না না না, দিতে হবে না। উনি কিছু খেয়েছে দুপুরে বা সন্ধ্যায়? দুপুরে তো খেয়েছে, আর সন্ধ্যায় নাস্তা বলতে এখনো কিছু খায়নি, তবে মিটিংয়ে হালকা নাস্তা করেছে। তাই তো এখন ওই বাসার উদ্দেশ্যে বের হবে। তুই চিন্তা করিস না। ও আচ্ছা, তাহলে আমি রাখি।
স্বামীর কথা জিজ্ঞেস করলি আর এই ভাইটার কি দোষ করলো? রনি দীর্ঘশ্বাস ছেড়ে আরও বলে, আহারে আজ কেউ নেই বলে। না তুমি কি কিছু না, ভুল বুঝলে। হয়েছে হয়েছে, আর বুঝিয়ে লাভ নেই। ভাইয়া শোনো শোনো, আরেকটা কথা বলি। কি? আমি যে কল দিয়েছি এটা ওনাকে বলো না। রনি অমিতের পানে আর চোখে তাকিয়ে রনি হাস্যময় মুখ করে আজরিনের প্রতি বাক্যে বলে, আরে না, এটা আবার বলার কি আছে, নিশ্চিন্তায় থাক। তাহলে রাখি, এটা বলে আজরিনের কল রেখে দেয় রনি। এবার অমিতকে বলে, দেখেছো ভাই, আজ একটা বউ নাই বলে 2-3 দিন না খেয়ে থাকলেও কেউ খবর নেয় না, সারাদিন বাড়ি না গেলেও কেউ খোঁজ নেওয়ার নাই। অমিত হাতে থাকা মোবাইলের পানে তাকিয়ে বলে, তো তুই বল, আমি খালার সাথে কথা বলি। এটা বলে অমিত বসা থেকে উঠে রনিকে আবার বলে, আমি এবার বাড়ি চলে যাই, ফ্রেশ হতে হবে। এটা বলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। রনি পেছন থেকে বলে, হইছে বুঝি, বইয়ের কল পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারো না, সেটা বলো। অমিত যেতে যেতে বলে, তোর যা ইচ্ছে ভাব, তোর ভাবনায় আমার কিছু যায় আসে না। ঘণ্টাখানিকের ভিতরে অমিত বাসায় এসে পড়ে। আজরিন তখন পড়তে ছিল। অমিতকে রুমে ঢুকতে দেখে হাস্যময় মুখে বলে, আপনি এসে পড়েছেন? অমিত গভীর সুরে বলে, দেখতেই তো পাচ্ছ। হাত ঘড়িটা খুলে আলমারির থেকে জামা কাপড় হাতে নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায়। সে জামা কাপড় নিলেও তোয়ালেটা খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ ধরে অমিত এটা ওটা খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। অমিতকে এভাবে কিছু খুঁজতে দেখে আজরিন বলে, কিছু খুঁজতেছেন? অমিত বিরক্ত স্বরে বলে, আমার তোয়ালেটা পাচ্ছি না। আজরিন বলে, আমি এনে দিচ্ছি। এটা বলে সে বেলকুনি থেকে তোয়ালেটা এনে অমিতকে দেয়। অমিত ধমক দিয়ে বলে, তুমি আমার জিনিসে হাত দিলে কেন? সরি বলে আজরিন, আপনি ভেজা টাওয়ালটা খাটে রেখে গেছেন, তো তাই ভাবলাম বেলকুনিতে দিয়ে বাতাসে কিছুটা শুকিয়ে রাখি। অমিত জেদ নিয়ে আজরিনের হাত থেকে টাওয়ালটা নিয়ে নেয়। আমার জিনিস আমার বিছানায়, আমার জিনিসপত্র আমি যেখানে মন চাই সেখানে রেখে যাব। তুমি জানো না আমি আমার কোনো জিনিসে কারো হাত দেওয়া পছন্দ করি না। ক্ষিপ্ত স্বরে কথাগুলো বলে অমিত ওয়াশরুমে চলে যায়। অমিতের এই ব্যবহারে আজ অনেকটা কষ্ট পায়। অমিত প্রতিদিন ভেজা টাওয়াল বিছানায় রেখে চলে যায়, আর আজরিন প্রতিদিন সেটা ছাদ থেকে শুকিয়ে আলমারিতে গুছিয়ে দেয়। কিন্তু অমিত সেটা খেয়াল করেনি। আজ সেটাকে বেলকুনিতে শুকাতে দিয়েছে, আনতে আর মনে নেই। একটু পর সে নিজেকে এটা বলে সান্ত্বনা দিতে থাকে, ওনার রাগটাই তো করা স্বাভাবিক। আজকে সারাদিন ওনার উপর দিয়ে কতটা দখল গেল, তারপরও বাসায় এসে ফ্রেশ হতে যাবে কিন্তু টাওয়াল খুঁজে পাচ্ছে না। এটাতে তো একটা মানুষের রাগ হওয়াটাই স্বাভাবিক, তাই না? আবার নিজেকে নিচু গলায় বলে, দোষ আমারই। আমার উচিত ছিল উনি বাসায় ফিরে আসার আগে সব গুছিয়ে রাখার, তাহলে এতটা খারাপ হতো না। আমি বরং উনি ওয়াশরুম থেকে বের হলে সরি বলে দিব। চলবে ইনশাআল্লাহ।